নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো আনফোল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় মকর রাশি। মূল আলোচনায় যাওয়ার আগে জানিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটির নোটিফিকেশন অল করে রেখে দেবেন, তাহলে ইউটিউবে ভিডিওটি আসার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। লাইক করুন ভিডিওটি ভালো লাগলে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনারা আরও কী বিষয় জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী সিরিজ তার উপরই কিন্তু আসবে। যাই হোক, যদি মনে করেন সমস্যা বোধ করছেন, সাহায্যের প্রয়োজন আছে বা কনসালটেন্সির প্রয়োজন বোধ করেন, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে। তাই বলে যে আপনার সাথে দু এক কথায় আমার কথা শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনার সমস্ত সমস্যার সমাধান বিজ্ঞানসম্মত উপায় করা হবে। যাই হোক, এবার মূল আলোচনায় প্রবেশ করছি। মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি, বা শনিকে নিয়ে জ্যোতিষশাস্ত্রে যে ব্যাখ্যাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিছুটা এরকম। প্রথমত, শনিকে হতাশার কারক গ্রহ বলে দেওয়া হয়েছে। এছাড়া যে কোনো বিষয় বিলম্বের কারণ বলা হয়েছে। বিচ্ছেদ, একাকিত্ব, নির্জনতা, দুঃখ, বদনাম প্রভৃতির উপস্থিতি আমাদের জীবনে কিন্তু শনির কারণেই হয়। কিন্তু এই শনির কারণেই আবার আমরা প্রচণ্ড ধৈর্য শক্তি, কোনো কিছুকে নীরবে সহ্য করার ক্ষমতা, সহনশীলতা, চরিত্র এবং মানসিক পর্যায়ে একটা শুদ্ধতার প্রকাশ কিন্তু এই শনির কারণেই হয়ে থাকে। যাই হোক, এটা রাশিভিত্তিক আলোচনা, তাই এখানে দু এক কথায় আমাদের গ্রহের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সারতে হবে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর যখন গ্রহ সিরিজ আলোচনা শুরু করব, তখন সমস্ত গ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, এবং এরপর আরও একটি সিরিজ আসবে যেটা মিথবাস্টার হিসাবে আমি আনব, অর্থাৎ যেখানে মঙ্গল, শনি, রাহু, কেতু সংক্রান্ত যাবতীয় মিথ বা ভুল ধারণাগুলি নিয়ে আমাদের ভয় কাজ করে সেগুলো কিন্তু নিরসন করা হবে একে একে। এছাড়াও মাঙ্গলিক কালসর্প, সাড়ে সাতি নিয়ে যে ভয়গুলি আমাদের এতদিন দেখানো হয়েছে সেগুলির কতটা মূল্য আছে আমাদের জীবনে, কতটা আমাদের জীবনে তার প্রভাব আছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এবার সরাসরি মকর রাশির সাইন বা চিহ্ন আলোচনায় আমি প্রবেশ করছি। মকর কি? মকর এমন একটি প্রাণী যাকে গঙ্গার বহন বলা হয়েছে পুরাণ শাস্ত্রে। এই অদ্ভুত প্রাণীটির মাথার অংশটি একটি রামছাগলকে নির্দেশ করলেও পুরো দেহটি আবার মাছের মতো। অর্থাৎ এই রাশির মানুষেরা জলে এবং স্থলে উভয় জায়গায় নিজের প্রভাব স্থাপন করতে পারে। মানে জায়গা ভেদে নিজেকে বদলে ফেলার ক্ষমতা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে থাকবে। যত উচ্চ পদেই যাক না কেন, জীবনে ডাউন টু আর্থ হয় এই মকর রাশির মানুষেরা। তার কারণ এই রাশির অধিপতি কিন্তু স্যাটার্ন। ধরুন আপনি একজন মকর রাশির মানুষ, আপনি কোনো কোম্পানির সিও বা হতে পারে আপনি কোনো গভর্নমেন্ট অফিসার। আপনি দেখবেন যে আপনি আপনার কর্মচারীর সাথে কোনো সময় টিফিন করতে বসে গেলেন। শুধু তাই নয়, যারা এরকম স্যাটার্ন প্রভাবিত মানুষ থাকেন না, তাদের মধ্যে ডাউন টু আর্থ মেন্টালিটি কোথাও না কোথাও থাকবেই। আপনি মকর রাশি বলে আপনার মধ্যে প্রভাবটা তো কিছুটা বেশি আপনার অনুভূত হতে পারে। আপনি কোনো কোম্পানির সিও হয়ে গিয়েও আপনি আপনার নিজস্ব কর্মচারীদের সাথে বসে আপনি টিফিন করছেন, বা আপনি তাদের সাথে মাঠে নেমে গিয়ে একসাথে কাজ করছেন। এই ধরনের একটা মানসিকতা কিন্তু এই মকর রাশির মানুষদের মধ্যেও দেখা যাবে। এবার আমরা চারিত্রিক গুণাবলীর দিকে প্রবেশ করছি। আর শনির রাশি হিসাবে এদের মধ্যে বিচক্ষণতা কাজ করে, একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলার একটা প্রবণতা দেখা যায়। ধৈর্যের সাথে কোনো বিষয়ের প্রতি তাকে ধরে রাখতে খুব ভালোবাসে। বাস্তব জ্ঞান থাকে, তার সাথে প্রচণ্ড সহ্য শক্তি এদের মধ্যে কিন্তু ঈশ্বর দিয়ে দেন। এই সহনশীলতা তাকে জীবনের উচ্চতা প্রাপ্তিতে সব সময় সাথ দেয়। শনির প্রভাব থাকার জন্যে কর্মের জায়গায় কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু এই রাশির মানুষেরা যত বাধা পায় ততই সেই কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন এবং ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু আবার সেই অবস্থা থেকেই দ্রুত বেরিয়ে এসে কাজের প্রতি নিজের সমর্পণকে উজাড় করে দেয়। স্যাটার্ন প্রভাবিত হওয়ার জন্যই কিন্তু প্রধানত এই দুঃখ বা হতাশাটা আমরা নিজেদের মধ্যে ফিল করি, যারা আমরা মকর রাশির মানুষ আছি। দশম রাশি হিসাবে এদের কর্মের জায়গায় একটা পাবলিক ডিলিংসের প্রভাব থাকতে পারে। অর্থাৎ এই রাশির মানুষরা যেখানেই কর্ম করুক না কেন, সেখানে 10 জনের কারবার থাকতে পারে। তাই কর্মজীবনে প্রসিদ্ধি লাভ হবেই হবে, কিন্তু এর জন্য জন্মছক দেখা জরুরি। জন্মছকই আমাদের জীবনের শেষ কথা। অন্যান্য প্ল্যানেটগুলো যদি সাপোর্ট করে দেয়, তবে কর্মের জায়গায় তার নাম কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি প্ল্যানেটগুলি যথাযথ ফলাফল না দেয়, তবে কর্মের জায়গায় অখ্যাতিও আসতে পারে। অর্থাৎ এই রাশির মানুষেরা কর্মের জায়গায় সুখ্যাতি এবং অখ্যাতি দুই দিক থেকেই কিন্তু শ্রেষ্ঠ জায়গা দখল করতে পারে। দেখা গেছে বারবার নিরাশা থেকে কখনো কখনো ভুল পথটি নির্বাচন করে ফেলে এই মকর রাশির মানুষেরা। জীবনে বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর দ্বারা বারবার সমস্যা তৈরি হতে পারে। দেখা গেল কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি করে কথা বলে গেছে, পরক্ষণেই আবার জানতে পারলেন
সেই ব্যক্তিটি আপনার পেছনে নানা রকম কুৎসা রটিয়ে চলে গেছে। এই ঘটনা মকর রাশির জীবনের মানুষের একটা নিত্য নৈমিত্তিক বিষয়। তাই কর্মজীবন নিয়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এই রাশির মানুষদের। বিবাহিত জীবন মোটামুটি সুখেরই হয়। খুঁটিনাটি যে সমস্যাগুলো আমাদের জীবনে থাকে বিবাহিত জীবনে, সেইগুলো ছাড়া আর অন্য কোনো সমস্যা খুব একটা দেখা যায় না। তবে এটার সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার জন্যে চন্দ্রের অবস্থান কিন্তু আমাদের চার্টে খুব বেশি গুরুত্বপূর্ণ, যারা আমরা মকর রাশির জাতক বা জাতিকা আছি। এছাড়াও সঞ্চয়ী একটা মনোভাব এই মকর রাশির মানুষের মধ্যে দেখা যায়। চট করে অকারণে অর্থ ব্যয় করতে চায় না, ধীরে ধীরে অল্প অল্প অর্থ সঞ্চয় করে। ফাটকা ইনকামের প্রতি একটু এদের কম আগ্রহ দেখা যেতে পারে, যদিও জন্মচক্রে রাহুকে দেখা এই জন্য খুব জরুরি। কিন্তু সাধারণত ফাটকা ইনকামের প্রতি এদের আগ্রহটা একটু কমই থাকে জায়গা বিশেষে। এবার আমরা চলে যাব এই রাশির কিছু স্পেশাল ট্রেটস বা স্পেশাল কিছু বৈশিষ্ট্যের দিকে, যা আমি প্রতিটা রাশি সিরিজের প্রতিটা ভিডিওতে কিন্তু চারিত্রিক গুণাবলীকে কিন্তু আমি তুলে ধরেছি, যেগুলো এই রাশির মানুষদের জীবনে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। দেখুন, একটা রাশির মানুষদের মধ্যে অনেক রকম বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে একটা ইম্প্যাক্টটা একটু বেশি পরিমাণে ফেলতে পারে, সেই বিষয়ে কিন্তু আমি ধারণাটা তুলে ধরছি এই পার্টটায়। তো আমরা প্রথম যে ট্রেটসটা দেখছি সেটা হচ্ছে তাদের মধ্যে একটা পেশেন্সের একটা খুব দারুণ এফেক্ট রয়েছে। দ্বিতীয়ত তাদের মধ্যে তৃপ্তি বা যেটাকে আমরা বাংলা ভাষায় মিতব্যয়িতা বলি, তার একটা প্রভাব রয়েছে। এবং তারই সাথে রয়েছে এদের মধ্যে একটা সেলফ সেন্ট্রিক ব্যাপার। এই বিষয়গুলো একে একে একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। পেশেন্সের জায়গাটা আমরা এবার এই মকর রাশির মানুষদের দেখব। প্রচণ্ড ধৈর্যশীল মানসিকতা দেখা যায়, বিশেষত কর্মক্ষেত্রের প্রভাবটা বেশি দেখা যায়। কর্মের জায়গায় ধৈর্যের সাথে কাজ করতে খুব ভালোভাবে পারে এবং কর্মের মাধ্যমে কীভাবে মানুষের মন জয় করতে হয় সেই বিষয়ে কিন্তু এরা সিদ্ধহস্ত। যত বাধা বিপত্তি আসুক না কেন, অসীম ধৈর্যের পরিচয় নিয়ে কর্ম সম্পন্ন করে ফেলবে। ঠিক কর্মের জায়গাতেই কিন্তু মেনলি এদের ডাউন টু আর্থ মেন্টালিটিটা দেখা যায়। সেকেন্ড প্যারামিটার কি? তৃপ্তি বা একটা মিতব্যয়িতা। এদের মধ্যে কিন্তু একটা মিতব্যয়িতা দেখা যাবেই। সচরাচর হঠকারী খরচ করবে না, অল্প অল্প করে সঞ্চয় করার একটা প্রবণতা থাকবেই। যে কোনো বিষয় লগ্নি করার আগে বারবার ভেবে নিয়ে খুব ভালো করে আদ্যপ্রান্ত বিচার করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেয়। তবে এরা সাধারণত স্থায়ী সম্পদ যেমন বাড়ি, জমি বা অন্যান্য স্থায়ী সম্পদের উপরে ইনভেস্ট করতে বেশি পছন্দ করে। কিছুটা সেলফ সেন্ট্রিক নেচার ওদের মধ্যে দেখা যায়। এটাকে আমি ভালো গুণও বলবো, আবার খারাপ গুণও বলবো। কেন? কখনো কখনো সেলফ সেন্ট্রিফাইড হয়ে গিয়ে আমরা, অর্থাৎ আমি কেন্দ্রিক চিন্তাভাবনা যখন করে ফেলি নিজের মধ্যে, তখন নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাকেই বেশি নজর দিতে শুরু করে দিই। এর ফলে মাঝে মাঝে এদের স্বার্থপর বলে মনে হতে পারে, কিন্তু এই বিহেভিয়ারটা তাদের মধ্যে আসে কিন্তু অতি সাবধানী মনোভাব থেকে। জীবনে বিশেষত কর্মস্থানে এরা এত বেশি বাধা এবং গুপ্তশত্রুর মুখোমুখি হয় যে কোথাও না কোথাও এদের মধ্যে সেই নেচারটা যেন চলেই আসে। তাই এই মকর রাশির মানুষগুলোকে কিন্তু আমাদেরকে বোঝার সময় একটু অন্যরকম মনে হতে পারে। তো যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম একটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলীগুলোর সম্পর্কে, কিন্তু কোনো রাশির দোষ গুণ মিলিয়ে কিন্তু সেই রাশির মানুষটি আমাদের তৈরি হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? একটা রাশির দোষ বা গুণ কী কী প্যারামিটারের উপর আসছে? 3টি প্যারামিটার থাকে, যা রাশি সিরিজগুলো দেখছেন পরপর দেখতে আসছেন। আজকে আমাদের 10ম রাশি আলোচনা হচ্ছে। যদি পূর্বের ভিডিওগুলো না দেখে আসেন, অবশ্যই দেখে আসবেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের ব্যাপারে, এবং আপনাদের বন্ধুবান্ধব সম্পর্কেও কিন্তু আপনারা অনেক কিছু জেনে আসতে পারবেন যদি আপনাদের সেই রাশিটি না হয়। আমরা ন্যাচারালি কী করি, যারা নিজের রাশি আছে সেই রাশিটার ভিডিওই বারে বারে দেখতে থাকি, কিন্তু আমরা যদি একটু আমাদের বন্ধুবান্ধবের রাশির চরিত্রগুলোকে অধ্যয়ন করিয়ে নিই না এখান থেকে, তাহলে কিন্তু তাদের সাথে মেশার জায়গাটায় আমাদের আরও বেশি একটা এনার্জি দিয়ে তাদের সাথে আমরা মিশতে পারবো। ভিডিওগুলো তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো এখন মূল আলোচনায় আবার আসছি। এদের এলিমেন্টটা কি আমাদের জানতে হবে, এবং এই রাশি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটাকে আমাদের জানতে হবে, এবং তার সাথে দেখতে হবে যে এই রাশির অধিপতি গ্রহকে। এই 3টে প্যারামিটার কিন্তু একটা রাশির ক্ষেত্রে প্রচণ্ড ডিটারমাইনিং ফ্যাক্টর। তো আমরা গ্রহটাকে আগে আলোচনা করে দিয়েছি, স্যাটার্নকে। এইবার আমরা এর এলিমেন্টে প্রবেশ করছি। এর এলিমেন্ট কিন্তু আর্থ, এবং তারই সাথে কিন্তু এই ক্যাটাগরিটা যদি একটুখানি দেখে নিই দেখতে পাবো এটা একটা মুভেবল সাইন, অর্থাৎ মাটি যে সরে যাচ্ছে। মানে একটা অদ্ভুত মানসিকতা কিন্তু এই শ্রেণীর মানুষদের মধ্যে দেখা যাচ্ছে। মাটিকে কিন্তু সচরাচর সরানো যায় না, এটা আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে এই আইডিয়াটা পেতে পারি। কিন্তু এই মকর রাশির মানুষদের মধ্যে
আর্থ অর্থাৎ একটা জেদি মনোভাব, এবং তার সাথে মুভ আবার সে সরেও যাচ্ছে। জেদ থাকছে কিন্তু সে জেদটা আবার কোথাও কোনো কারণে মুভও হয়ে যাচ্ছে বা সরেও যাচ্ছে। তো এই রাশির মানুষদের এক ঝলকে দেখে আপনাদের কিন্তু দ্বৈত রাশির মানুষ বলে মনে হতে পারে, কিন্তু তারা দ্বৈত রাশির মানুষ নন। তাদের এলিমেন্ট এবং তাদের যে রাশির ক্যাটাগরি দুটো মিলিয়ে কিন্তু তাদের মধ্যে এমনি একটা দ্বৈত সত্তা তৈরি করে দিচ্ছে। তো আমরা আর্থ এলিমেন্টের বিষয়গুলো একটু সংক্ষেপে পর্যালোচনা করে নিচ্ছি। আর্থ এলিমেন্ট মানুষ মানেই তার মধ্যে বিচক্ষণ একটা বাস্তববাদী ভাব থাকবে। পার্থিব জগতের ওপর একটা মোহ থাকবেই, যেহেতু আর্থ অর্থাৎ পৃথিবী পার্থিব। নিজস্ব পরিচিতি গড়ার ইচ্ছা সব সময় থাকবে মনের মধ্যে, অন্যদের থেকে কিছু আলাদা করব এইরকম একটা মনোভাব থাকবেই থাকবে। আগের থেকে প্ল্যানিং করে কাজ করা, এইটা আর্থলি এলিমেন্ট যাদের থাকবে রাশিতে, তাদের কিন্তু আগে থেকে ভেবে নিয়ে কাজ করা, আগে থেকে প্ল্যানিং করে ভেবে নিয়ে কাজ করা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে খুব দেখা যায়। এবং তারা প্ল্যানিংয়ের বাইরে যখনই চলে যায় তখনই যেন তাদের একটা হতভম্ব পরিস্থিতি বা তাদের মধ্যে একটা টেনশন কাজ করে। এছাড়াও গোপনীয়তা বজায় রাখার প্রবণতা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে দেখা যায়, কারণ আর্থ কিন্তু একটা কনসেন্ট্রেটেড এলিমেন্ট, অর্থাৎ সে নিজের মধ্যে অনেক কিছুকে ধরে রাখতে পারে। এবার আমরা মুভেবল সাইন যে আছে বা চর রাশির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একে একে একটু সংক্ষেপে দেখে নেব। আচ্ছা, মুভেবল সাইন মানে কিন্তু তার মধ্যে একটা ডাইনামিসিটি দেখা যাচ্ছে, অর্থাৎ সে ঘোরাঘুরি করতে একটু ভালোবাসে, এক জায়গায় স্থির হয়ে থাকতে তার একটু সমস্যা বোধ হয়, কিন্তু তার সাথে সাহস থাকে, একটু রিস্ক টেকিং ক্যাপাবিলিটি তার মধ্যে থাকবে, এনার্জি প্রচণ্ড রূপে থাকবে, আগ্রহ যে কোনো বিষয়ে একটা কৌতূহল কিন্তু তার থাকবে, জানার আগ্রহ বিশেষ করে যে কোনো বিষয়কে তার মধ্যে কিন্তু এটা থাকবে। বহু বিষয়ে দক্ষতাও থাকবে কিন্তু এই জ্ঞান অর্জনের জন্যে। কর্মঠ মানসিকতা দেখা যাবে, একটা সবসময় ব্যস্ততা, একটা উদ্যম সবসময় কিন্তু এদের মধ্যে কাজ করবে, কিন্তু তারই সাথে থাকে উচ্চাকাঙ্ক্ষা, জীবনে কিছু করে দেখানোর, খ্যাতি, সুনাম, পরিচিতি বা জনপ্রিয়তার দিকে এদের একটা অদ্ভুত রকম ঝোঁক থাকে এবং দ্রুত সফল হতে চায়। অল্প সময়ের মধ্যে ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা কিন্তু এই চর রাশির মানুষদের মধ্যে দেখা যাবে। পরিবর্তনশীল মানসিকতা, যেটা আমি একটু আগে বলছিলাম, এটা কিন্তু এই রাশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ট্রেটস। বারবার এর জন্য কর্মস্থানের পরিবর্তন, সম্পর্কের মধ্যে পরিবর্তন, বাসস্থান পরিবর্তন এবং এক জিনিসকে বেশি দিন ধরে না রাখার একটা প্রবণতা কিন্তু এই চর রাশির মানুষদের মধ্যে দেখা যায়। এতক্ষণ আমরা এই রাশির কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে জানতে পারলাম, কিন্তু এই যে একটা দোলাচল, এই দোলাচলের জন্যে কিন্তু এই মকর রাশির মানুষদের মধ্যে কিছু সমস্যার উৎপন্ন হচ্ছে। কী সেই সমস্যাগুলো? এদের মধ্যে জেদি বা একগুঁয়ে মনোভাব তৈরি হচ্ছে এই আর্থলি সাইন হিসাবে। আবার সন্দেহ প্রবণতা তৈরি হচ্ছে, কিছুটা মাঝে মাঝে কঠোর মানসিকতা দেখা যেতে পারে, জায়গা ভেদে সেটা ডিপেন্ড করে। অতিরিক্ত মাত্রায় আবেগী হয়ে পড়তে পারে কখনো কখনো। এটা কিন্তু আবার আমাদের মুভেবল সাইনের একটা বৈশিষ্ট্য। ধৈর্যের অভাব, মুভেবল সাইনের মধ্যে কিন্তু ধৈর্যের অভাব দেখা যায়, হঠকারিতা এবং মানসিক স্থিতির অভাব, এবং এর জন্য কর্মফলের জায়গা তো একটা সমস্যা। আর্থলি সাইন এবং মুভেবল ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই দুটো মিলিয়ে কিন্তু এদের মধ্যে একটা দোলাচলের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই পরিস্থিতিগুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। মকর রাশির মানুষদের সমস্যার কথা অনেক কিছু বললাম কিছু ভালো গুণের কথা। আমি এবার বলবো সলিউশনের কথা। আপনারা হয়তো আপনাদের গুণ এবং আপনাদের দোষ দুটোই আশা করি এই ভিডিও দেখে বিচার করতে পেরেছেন। আমি এবার কিছু সমাধানের কথা আপনাকে বলছি। আমাদের জ্যোতিষীয় সমাধান মানে অনেকে মনে করে ফেলেন এই তাবিজ, কবজ, মাদুলি ধারণ করব তাহলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত আমি বলবো আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এটা কখনোই সায়েন্টিফিক ভাবনা চিন্তা নয়। হয়তো এটা আমাদের অ্যাওয়ারনেসের অভাবে কোনোভাবে আমাদের মধ্যে একটা ইমপ্লিমেন্ট ফেলে গিয়েছে, কিন্তু এটা সত্যি নয়। আমাদেরকে আগে সাইকোলজিক্যালি এবং আমাদের কিছু হ্যাবিটকে পরিবর্তন করতে হবে, তারপরেই কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির যে রেমেডিগুলো নেব সেগুলো আমাদের জীবনে কাজ করবে। আপনি হাতে একটা গ্রহরত্ন ধারণ করে ফেলেছেন, আপনি হাতে একটা কবচ ধারণ করে ফেলেছেন, বা আপনি নিয়েছেন কোনো কারোর কাছ থেকে একটা মাদুলি, সে কিন্তু আপনার কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে গেছে, কিন্তু আপনি বুঝবেন আপনার লাভ যদি না হয় তাহলে জ্যোতিষবিদ্যা কেন, কোনো বিদ্যার কাছে গিয়ে, এমনকি ডাক্তারি বিদ্যার কাছে গিয়েও আপনার কোনো কিন্তু লাভ নেই। তাই আমি বলবো নিজেকে আগে বুঝুন। যারা মকর রাশির মানুষরা আছেন, আমার মন কি বলছে, সেটা কতটা যুক্তিযুক্ত,
এটা কিন্তু আমাদের বুঝতে হবে। মকর রাশির মানুষদের মধ্যে একটা জিনিস খুব দেখা যায় যে এরা কখনো কখনো ডিপ্রেস থাকতে থাকতে একটু ভুল দিকে এদের টেন্ডেন্সিটা চলে যায়, ওভার ইন্ডালজেন্স কোনো বিষয়, অর্থাৎ অতিরিক্ত কোনো বিষয়ে আমি আসক্ত হয়ে গেলাম, এই বিষয়টা মকর রাশির মানুষদের মধ্যে দেখা যায়। ডিসিশনকে কোনোভাবে আমি নিজের মধ্যে রাখতে পারছি না, একটা ডিসিশনকে কোনোভাবে আমি নিজের মধ্যে ধরে রাখতে পারছি না, কোনো কারণে হয়তো সেটা সেই ডিসিশন থেকে আমাকে বারে বেরিয়ে আসতে হচ্ছে, বারে সেই ডিসিশনটাকে পরিবর্তন করতে হচ্ছে। এর জন্য আমাকে কর্মস্থানের মধ্যে পরিবর্তন, আমার সম্পর্কের জায়গায় পরিবর্তন, যেটা আমি মকর রাশির বৈশিষ্ট্যগুলো আলোচনা করার সময় বলেছিলাম, এইগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের জীবনে শিক্ষা নিতে হবে। জীবনে যদি আমরা শিক্ষা না নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম রেমেডি জীবনে আমাদের কাজ করবে না। ছোট ছোট হ্যাবিট আমাদের জীবনে ডেভেলপ করতে হবে, ছোট ছোট স্টেপ নিয়ে আমাদের জীবনে কিন্তু নিজেদের ফিলিংসগুলোকে বুঝতে হবে। আমরা যদি নিজেদের ফিলিংসকে বুঝতে পারি, আমরা যদি নিজেদের ফিলিংসগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় মাত্রায় পৌঁছে দিতে পারি, বা নিজেদের ফিলিংসটা কেন হচ্ছে, কি করলে আমরা এখান থেকে মুক্তি পাবো, তার জন্য একটা সৎভাবে তাকে ভালো জায়গা দেখানো, এইটা কিন্তু আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই কিন্তু মকর রাশির মানুষরা তাদের এই যে একটা ডিপ্রেসড একটা পরিস্থিতির মধ্যে তারা মাঝে মাঝে পড়ে যান, তাদের জীবনে এত বাধা বিপত্তি আসে, গুপ্ত শত্রুর সমস্যা থাকে, কারুর কথায় কান না দিয়ে আপনার নিজের মনের কথা শুনুন। আমি এটুকুই বলবো। আপনাদের মানসিকভাবে আপনারা ভালো থাকার চেষ্টা করুন, মানসিকভাবে আপনারা একটু এনার্জেটিক হওয়ার চেষ্টা করুন। মনের এনার্জি মানে কিন্তু দেহের এনার্জি, দেহের এনার্জি মানে কিন্তু আপনার সমস্ত জায়গায় আপনার কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট তার পড়বে, এবং আপনার জীবনে উন্নতি কিন্তু আসবেই আসবে, সাফল্য কিন্তু আসবেই আসবে। নৈরাশ্যের থেকে যে কোনোভাবেই আপনাদের দূরে থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি মনে করেন অসুবিধা বোধ করছেন, কনসালটেন্সির দরকার আছে, আমার সাথে কোনো বিষয়ে আলোচনা করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আপনাকে আমি সমাধানটা দেব। অনলাইন কনসালটেন্সি মানে এটা ভেবে নেবেন না যে আপনার সাথে অল্প কথায় আমার সব কিছু শেষ হয়ে গেল। আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দেবো। অন্তত হাতে 1 ঘন্টা সময় না নিয়ে আমার সাথে আপনি যোগাযোগ করবেন না, তাহলে আপনার জীবনের মূল্যবান প্রেডিকশানটি আমি করতে পারবো না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রাশির ভিডিও নিয়ে। নমস্কার।